আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই গুচ্ছের বায়োলজি পার্টটা নিয়ে অনেক প্যারা খাচ্ছ যে ভাই শেষ মুহূর্তে এসে বই তো এ টু জেড পড়া সম্ভব না। তো রিভিশনের জন্য আমাদের কোন টপিকগুলোতে বেশি করে ফোকাস করা দরকার। তো তুমি এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো। তাহলে এখানে আশা করি যে বায়োলজি ফার্স্ট পার্টের তুমি কিভাবে পড়বা এবং শেষ মুহূর্তে এসে কোন টপিকগুলোতে সবচেয়ে বেশি তোমাকে এফোর্ট দেওয়া দরকার সেগুলো আমি সুন্দর মতো অ্যানালাইসিস করে তোমাদের দেখাই দিব। এবং বায়োলজিটা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিলে বা কিভাবে রিভিশন দিলে তুমি সর্বোচ্চ আউটপুট পাবা সেটা নিয়েও কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের আজকে আমরা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র দেখবো। তো তোমরা যদি চাও আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা এর পরের ভিডিওতে তোমাদের অ্যানালাইসিস করে দিব, ঠিক আছে? তো এখানে আমাদের শর্ট সিলেবাস যেটা আছে, শর্ট সিলেবাসটা আমরা গুরুত্বপূর্ণ টাইপ যেগুলো শুধুমাত্র গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেগুলো আমরা রাখছি। অর্থাৎ এই টাইপগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এর বাইরেও এক্সট্রা টপিক আছে, সেগুলো তুমি কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিবা। বাট আমাদের এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমাদের অধ্যায় ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো সেগুলো যদি আমরা দেখি। তো প্রথমে দেখো আমাদের কি আছে, প্রথমে আমাদের কোষ এর গঠন। এই আমাদের যে চ্যাপ্টারটা আছে এটা প্রথম পত্রের। তো কোষ-এর গঠন এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে প্রত্যেক বছরে, 2 থেকে 3টা প্রশ্ন। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো? আমাদের যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণু আছে এই অঙ্গাণুগুলোর গঠন, জাস্ট গঠনগুলো পড়বা বই থেকে। আমাদের যে বোল্ড করা লাইনগুলো থাকে না, বইতে দেখবা বোল্ড করা লাইন থাকে না, এই বোল্ড লাইনগুলো পড়লেই হবে। বোল্ড করা লাইনগুলো পড়বা। আর এর যে কাজ, এর কাজ মেইন বই থেকে তোমাদের বোল্ড করা লাইনগুলো পড়লেই হয়ে যাবে। যে টাইপগুলো আমি দিচ্ছি এই টপিকগুলো বোল্ড করা লাইনগুলো পড়লেই হয়ে যাবে। এবার দেখো কোষ প্রাচীর কোরচিলি এদের যে গঠন, কোষ প্রাচীর এবং কোরচিলির যে গঠনটা আছে না, গঠনটা ভালো করে পড়বা। এবার আমাদের যে নিউক্লিক অ্যাসিডের যে প্রকারভেদগুলো আছে, নিউক্লিক অ্যাসিডের আমাদের যে পিউরিন পাইরিমিডিন যে প্রকারভেদ আছে, নিউক্লিক অ্যাসিডের যে গঠনগুলো থাকে এই নিউক্লিক অ্যাসিডের গঠন এবং হচ্ছে উদাহরণগুলো এটা দেখতে হবে। এরপর আমাদের আসে জিন ও জেনেটিক করণ। কোনটা সূচনকরণ, কোনটা শেষকরণ, ঠিক আছে? এই ধরনের আমাদের যে কোডনগুলো আছে, ঠিক আছে, এই কোডনের উদাহরণগুলো একটু ভালো করে দেখে নিবা। এরপর আসো আমাদের হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। এদের যে কাজ, রেপ্লিকেশনে কি হয়, ট্রান্সক্রিপশনে কি হয়, ট্রান্সলেশনে কি হয়, এগুলো একটু দেখতে হবে। তো এই কটা টপিক তোমাদের গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এগুলো অবশ্যই বেশি বেশি করে রিভিশন দিবা। আর এক্সট্রা যে টপিকগুলো আছে সেগুলো কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে নিবা, ঠিক আছে? তো তুমি যদি বায়োলজিতে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে চাও তো তুমি এখানে অবশ্যই জিএসটি যে কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, বায়োলজি যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো ভালো করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? ভালো করে দেখার চেষ্টা করবা। তো আমাদের গুচ্ছগত যে এক্সাম ব্যাচটা আছে আমরা এক্সাম ব্যাচের চেষ্টা করতেছি তোমাদের শেষ মুহূর্তে বায়োলজির জন্য যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো এখানে ইনক্লুড করে দেওয়ার। শুধুমাত্র বায়োলজির জন্য, বায়োলজি বাদ দিয়ে যে অন্যান্য সাবজেক্টও আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি দ্বারা দাগাবা, সেখানেও আমরা কিন্তু বাংলা ইংরেজির মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ একটা সাজেশন দিচ্ছি। পাশাপাশি এক্সামগুলো তো আছে, সর্বোচ্চ এক্সাম কিন্তু আমরা নিচ্ছি এখানে। 58টা লাইভ এক্সাম তুমি পাবা, অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে। এছাড়া যদি কারো এমসিকিউতে প্রবলেম থেকে থাকে সেটা আমাদের বুস্টার কোর্স নিয়ে আমরা ভিডিওর শেষে কথা বলবো। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? এক্সাম ব্যাচ এবং এটা নিয়ে আমরা তোমার ডিটেলস আলোচনা করব। এবার আমাদের কোষ বিভাজন আছে। তো এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোষ বিভাজন থেকে একটা হলে প্রশ্ন চলে আসে, ঠিক আছে? খুব বেশি হলে দুইটা প্রশ্ন আসে। তো এখান থেকে কি আসবে, এখান থেকে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন আছে, তাই না? তো মাইটোসিসে আমাদের অনেকগুলো ধাপ আছে, মিওসিসে অনেকগুলো ধাপ আছে। এবং মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিসের কাজ কি, মিওসিস কোথায় ঘটে, মিওসিসের কাজ কি। তো এই যে এই ধরনের প্রশ্নগুলা, এবং মাইটোসিস এবং মিওসিসকে কি নামে ডাকা হয়, একটা সমীকরণিক, একটা রাসমূলক, তো যে বেসিক যে তথ্যগুলো এগুলো তোমাকে জানতে হবে। আর মাইটোসিসের আমাদের যে বিভিন্ন ধাপ আছে, ধাপের যে ইউনিক যে বৈশিষ্ট্য, এখানেও দেখবা বইতে বোল্ড করা কিছু লাইন থাকবে, বোল্ড করা লাইন কিছু থাকবে। তো এখানে বোল্ড করা যে বৈশিষ্ট্যগুলো থাকবে ওগুলা মাস্ট ইম্পর্টেন্ট, মাস্ট তোমাকে পড়তে হবে। মিওসিসের বিভিন্ন ধাপ, এই ধাপের মধ্যে বোল্ড করা যে তথ্যগুলো আছে ওগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এরপর আমাদের যে ক্রসিং ওভার থেকে একটু বেসিকটা দেখে নেবা, ঠিক আছে? ক্রসিং ওভার কোথায় ঘটে, কায়াজমাটা কোন উপধাপে ঘটে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি আছে। তো এই কটা টপিক আমাদের কোষ বিভাজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। এরপর আসো অণুজীবের জন্য। তো অণুজীবের ক্ষেত্রে আমাদের অল্প কিছু টপিক, বিশেষ করে ভাইরাসটা আছে আর ব্যাকটেরিয়া থাকে, তাই না? তো ভাইরাসের ক্ষেত্রে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভাইরাসের পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ভাইরাস থেকে কি করবো, ভাইরাসের যে গঠনগুলো আছে এবং প্রকারভেদ, গঠন এবং প্রকারভেদটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে? 2-3 বার কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসছে। এবারে ভাইরাসের যে রোগ গঠিত, ঠিক আছে, ভাইরাস গঠিত যে রোগগুলো আছে এগুলাও ভালো করে দেখতে হবে, ভাইরাসের গঠন এবং ভাইরাস দ্বারা গঠিত যে রোগগুলো আছে। এরপরে ভাইরাসের জনন প্রক্রিয়া, ভাইরাস কিভাবে বংশ বিস্তার করে, এর দেখবা কয়েকটা ধাপ আছে। তো এগুলো একটু বোল্ড করা লাইনগুলো বই থেকে দেখে নিবা, রিভিশন দিবা, তাহলে হয়ে যাবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদগুলো আছে,
প্রকারভেদ এবং ব্যাকটেরিয়ার সংঘটিত যে রোগ, ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ভাইরাস ঘটিত রোগ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট তুমি দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো নগ্নবীজী ও আবৃতবীজ উদ্ভিদ। এই অধ্যায়টা আমাদের জন্য খুবই বড় এবং গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে গুচ্ছতে প্রায় দুইটার মতো। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ এবং হচ্ছে আমাদের আবৃতবীজী উদ্ভিদ, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং এদের যে পার্থক্য সূচক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে। এদের যে ভাস্কুলার বান্ডল, ঠিক আছে, এই ধরনের, এটা টিস্যুতন্ত্র, যদিও টিস্যুতন্ত্র এবং এটার মধ্যে দুইটা সমন্বয় করে আসে। তো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখবা আর উদাহরণগুলো দেখবা, ঠিক আছে। দেখবা যে সবচেয়ে ছোট, ঠিক আছে, এটা কোনটা। তারপর আমাদের যে জনন প্রক্রিয়া, দেখবা যে নিষেক দ্বিনিষেক ঘটে কোনটিতে, তো এই ধরনের যে প্রশ্নগুলো, ফল কেন তৈরি হয় না, তো এই জনন প্রক্রিয়ার যে বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। এবার আমাদের আবৃতবীজ উদ্ভিদে যে পুষ্পবিন্যাস থাকে, তারপর অমরা বিন্যাস, বিশেষ করে অমরা বিন্যাসটা ভালো করে দেখবা, অমরা বিন্যাসটা দেখবা, ঠিক আছে। এছাড়া ফলের প্রকৃতি, সরল ফল, গুচ্ছ ফল, এই ধরনের উদাহরণগুলো, তো পাতার বিভিন্ন আমাদের প্রকারভেদ আছে, এগুলো কোশ্চেন ব্যাংক থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে ওগুলো একটু সলভ করবা। আর এক্সট্রা করে এখানে যে টাইপগুলো আছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদের শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে, পার্থক্য যে একটা আছে, একটা চার্ট তুমি বইতে পাবা, ঠিক আছে। ওই চার্টটা থেকে একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে, একটু ভালো করে পড়ে নিবা। দেখবেন নগ্নবীজের একটা কাজ বৈশিষ্ট্য আছে, আবৃতবীজের তার বিপরীত বৈশিষ্ট্য। তো এই ধরনের যে পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে নিলেই তোমার কিন্তু এটার টোটালি বৈশিষ্ট্য একবার রিভিশন দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এই টপিকগুলো ভালো করে দেখবা, এই টপিকগুলো ভালো করে দেখবা। এবার আসো টিস্যু ও টিস্যুতন্ত্র। তো টিস্যু ও টিস্যুতন্ত্রের মধ্যে আমাদের যে টাইপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্থায়ী ও জটিল টিস্যু। তো স্থায়ী জটিল টিস্যুর যে কাজ, এদের কাজ কি, দেখো স্থায়ী টিস্যুর কাজ কি হবে, জটিল টিস্যুর কাজ কি হবে এবং এদের যে প্রকারভেদ এটা ভালো করে দেখবা, ঠিক আছে। কাজ অনুযায়ী প্রকারভেদ, গঠন অনুযায়ী প্রকারভেদ, এই প্রকারভেদগুলো একটু দেখে নিবা। এবার আমাদের আসো টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্রের মধ্যে ভাস্কুলার বান্ডল যেটা আছে, এই ভাস্কুলার বান্ডলের যে উদাহরণগুলো, কোথায় কি কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে এটা একটু ভালো করে দেখতে হবে। এবার আমাদের জাইলেম ও ফ্লোয়েমের যে জীবিত মৃত কোষ, এখান থেকে প্রশ্ন আসে, জীবিত কোষ, মৃত কোষ, এদের পরিবহন কোষ, ঠিক আছে, পরিবহন কোষের বিভিন্ন উপাদান যেগুলো আছে তাদের যে উদাহরণ এগুলো একটু ভালো করে দেখতে হবে। পরিবহন কোষের উদাহরণগুলো ভালো করে দেখতে হবে। তো এগুলো একটু ভালো করে তুমি একটু রিভিশন দিয়ে দিবা বই থেকে, ঠিক আছে। এটা গেল। এরপর আমাদের উদ্ভিদ সাহিত্যত্ব। তো উদ্ভিদ সাহিত্যত্ব থেকে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রচ্ছেদন, প্রচ্ছেদন প্রক্রিয়ার যেটা আছে, তো প্রচ্ছেদন প্রক্রিয়া থেকে বই থেকে অবশ্যই বোল্ড করা যে লাইনগুলো একটু পড়ে ফেলতে হবে। তো প্রচ্ছেদনের বিভিন্ন ধাপ ও পত্ররন্ধ্র থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে আমাদের কখন সবচেয়ে বেশি তোমার খুলে যায়, কোন আয়নের প্রভাবে খুলে, কোন আলো কত ন্যানোমিটার আলোতে এটা খুলে যায়, তো এই ধরনের যে কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেবা। পত্ররন্ধ্রের গঠন ও কাজ, ঠিক আছে। তারপর খনিজ লবণের শোষণ, কোন খনিজ লবণটা দ্রুত শোষিত হয়, বা আয়ন আছে না, তো খনিজ আয়নটা দ্রুত শোষিত হয় বা মন্থর গতিতে শোষিত হয়, তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে বিগত বছরে। এবং সালোক সংশ্লেষণের যে আমাদের যে সালোক সংশ্লেষণের বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য, বিশেষ করে কখন বেশি হবে কখন কম হবে, কোন তাপমাত্রাতে বেশি হবে, কোন ধরনের আলোতে কম হবে, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এগুলো ভালো করে দেখতে হবে। এবং তোমার হচ্ছে বিভিন্ন নিয়ামকের যে প্রভাবক, এছাড়া C3 ও C4 চক্র যেটা আছে, এই C3 C4 চক্রটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। C3 এবং C4 চক্র, এবং C3 উদ্ভিদ কোনটা, তারপর তোমার C4 উদ্ভিদ কোনটা, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবা। C3 উদ্ভিদ কোনটা, C4 উদ্ভিদ কোনটা, এগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে, ওকে। আচ্ছা দেখো, তারপরে দেখো এখানে আমাদের কি আসতেছে। এরপর আমাদের দেখো এখানে হচ্ছে আরেকটা আছে শ্বসনের বিভিন্ন ধাপ, ঠিক আছে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে কতটুকু এটিপি উৎপন্ন হয়, শ্বসনের বিভিন্ন ধাপে কতটুকু আমাদের এটিপি তৈরি হচ্ছে এটা দেখবা, আর শ্বসনের যে হার এটা দেখবা, ঠিক আছে। তো শ্বসনের বিভিন্ন ধাপের যে বৈশিষ্ট্যগুলো এগুলো বইয়ে তোমাদের বোল্ড করা যে লাইনগুলো থাকবে সেগুলো একটু শেষ মতো রিভিশন দিয়ে দিবা। আর কোশ্চেন ব্যাংকটা তো মাস্ট দেখতে হবে। এবার আসো জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি থেকে টিস্যু কালচারের যে প্রকারভেদ, টিস্যু কালচারের বিভিন্ন ধাপ আছে বা প্রকারভেদ আছে, ওইটা একটু দেখে নেবা, ঠিক আছে। টিস্যু কালচারের প্রকারভেদগুলো এবং ওইগুলোর যে গুরুত্ব, ওগুলোর যে গুরুত্বপূর্ণ যে ধাপগুলো আছে, কোথায় কোন ধরনের তাপমাত্রা কতটুকু লাগছে, কি ব্যবহার করা হয়, আমাদের মাতৃচারা, ঠিক আছে, এই ধরনের এক্সপ্ল্যান্ট, এই ধরনের তথ্যগুলো যেগুলো আছে ধাপে ধাপে ওগুলো একটু দেখে নেবা, ঠিক আছে। এছাড়া প্লাজমিডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্লাজমিডের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, প্লাজমিডের বিভিন্ন প্রকারভেদ আছে, প্লাজমিডটা কি, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে পড়তে, প্লাজমিড সংক্রান্ত তথ্যগুলো তোমাকে জানতে হবে। এরপর আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জিন ক্লোনিং, এটা নিয়ে যত তথ্য দেওয়া আছে বইতে একটু ভালো মতো, যেগুলো বিগত বছরে আসছে ওই প্রশ্নগুলাই একটু ভালো করে দেখলেই এখান থেকে তোমার চলে আসবে, ঠিক আছে। আবার দেখবা যে আণবিক কাশি, ঠিক আছে, টিস্যু কালচারের মধ্যে তোমার রেস্ট্রিকশন এনজাইম কেন ব্যবহার করা হয়, বা জিন ক্লোনিং এর মধ্যে রেস্ট্রিকশন এনজাইম কেন ব্যবহার করা হয়, ওই যে প্রত্যেকটা ধাপে বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন উপাদানের যে বৈশিষ্ট্য কোন কাজে কি ব্যবহার করা হয় এগুলো একটু পড়ে নিতে হবে। তো বিগত বছর যে টাইপগুলো থেকে প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমার আসছে ওই প্রশ্নগুলো একটু যদি ভালো করে পড়ে যাও, ওইখান থেকে তোমার জীব প্রযুক্তিটা কভার হয়ে যাবে, ঠিক আছে, জীব প্রযুক্তিটা কভার হয়ে যাবে। তো লাস্ট মোমেন্টে তোমাকে রিভিশনের জন্য ফোকাস রাখতে হবে কোশ্চিন ব্যাংকের উপরে, কোশ্চিন ব্যাংকের উপরে বেশি বেশি ফোকাস রাখো। এবং মেইন বই থেকে বোল্ড করা লাইনগুলো তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে না, এখানকার যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে তুমি বোল্ড করা যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো তুমি চাইলে এটার স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে
ওটাতে আমি তোমাদের এটার পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নাও। তো এরপর আসলে আমাদের এক্সাম ব্যাচের কথা যেটা বলছিলাম, তো এক্সাম ব্যাচের ক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে, 8 দিনের এক্সাম শেষ, ঠিক আছে? তো এক্সাম ব্যাচটা কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এক্সাম চলতেছে এখন, তারপর পেপার ফাইনাল হবে, তারপর আমাদের সাবজেক্ট ফাইনাল, এরপরে আমাদের মডেল টেস্ট কিন্তু হবে 8টা। এছাড়া আমরা 6টা সাজেশন ম্যারাথন ক্লাস রাখছি। এছাড়া তুমি এখানে যে বললাম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলার আমাদের এমসিকিউ সাজেশন, এটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। তো শুধুমাত্র বায়োলজি তা না, এখানে বাদ বাকি সাবজেক্টের সাজেশন অ্যানালাইসিস তুমি পাচ্ছ, এক্সাম পাচ্ছ, এখানে 6টা ম্যারাথন ক্লাস পাচ্ছ, সাজেশন ক্লাস, এত কিছু, ঠিক আছে? তো শেষ মুহূর্তে তোমাকে প্রিপারেশন গোছাইতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো এছাড়াও তোমাদের যাদের এখনো বেসিকের প্রবলেম আছে, বিশেষ করে পদার্থ রসায়ন এবং গণিতের ক্ষেত্রে, তাদের জন্য আমাদের এমসিকিউ বুস্টার কোর্সটা রয়েছে। তো দুইটা কোর্সে আমাদের এখন ডিসকাউন্ট অফার চলতেছে। তো এইগুলা আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের ওয়েবসাইটে তোমাদের এক্সামগুলো আমরা কিভাবে নিয়ে থাকি এটা একটু ধারণা দিই। দেখো প্রত্যেকটা এক্সাম তোমার শেষ মুহূর্তে কিভাবে দেওয়া উচিত, তোমাকে নেগেটিভ মার্কিং ট্র্যাক করা উচিত, তোমার টাইমারটা ট্র্যাক করা উচিত, এগুলো দিয়ে তুমি কিন্তু খুব সহজেই আমাদের এক্সামগুলো দিতে পারবা। দেখো আমাদের প্রত্যেকটা এক্সাম কিভাবে হয়, যেহেতু যে এক্সামগুলো হয়ে গেছে, যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে, দেখো আমাদের রিভিশন এক্সাম এসে তুমি যদি যাও, সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু এক্সাম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এক্সামগুলো সুন্দর মতো সিরিয়াল ওয়াইজ তোমাদের ওয়েবসাইটে সাজানো, তুমি এনরোল করা মাত্র এক্সামগুলো কিন্তু পেয়ে যাবা। দেখো এখানে ডে ভাগ করা আছে, তারিখ ভাগ করা আছে। তো আমাদের 8 তারিখ পর্যন্ত এক্সাম হয়ে গেছে, প্রায় 8টার মতো এক্সাম হয়েছে, 8 দুগুণে 16, প্রতিদিন 2টা করে এক্সাম হচ্ছে। দেখো যারা তোমরা ম্যাথ লাগাবা না, তাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি এক্সামগুলো হচ্ছে, ঠিক আছে? বাংলা ইংরেজি এক্সাম হচ্ছে। তো যে কোনো এক্সাম তুমি যদি দাও, দেখো এখানে তোমার একটা বায়োলজি এক্সাম, তো এক্সাম দেওয়ার পরে তোমার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের প্র্যাকটিস এক্সামগুলো তুমি যতবার খুশি দিতে পারবা। টাইমার এখন তোমার খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্টে। তো দেখো প্রত্যেকটা পরীক্ষায় তুমি কি নির্দিষ্ট টাইমার পাচ্ছ, দেখো 19 মিনিটে তোমাকে এই পরীক্ষাগুলো দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি দাগাবা, ঠিক আছে? দাগানোর পরে তোমার কয়টা নেগেটিভ মার্কিং আসতেছে, ঠিক আছে? কোনটা নেগেটিভ মার্কিং আছে, তোমার হলো কতটুকু সময় লাগছে, এগুলো তোমাকে ট্র্যাক করতে হবে, ঠিক আছে? তো এক্সামগুলো তুমি দিলা, দেওয়ার পরে তুমি যদি সাবমিট করে দাও, সাবমিট করলে তুমি একটা ব্যাখ্যা সহ তুমি কিন্তু সলভ পেয়ে যাবা। দেখো তোমার কয়টা সঠিক হচ্ছে, তুমি কয়টা ভুল লাগাইছো, তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তোমার নেগেটিভ মার্কিং কত আসছে, সবগুলো তুমি ট্র্যাক করতে পারবা। এবার দেখো আলাদা করে তোমার খোঁজার দরকার নাই, তুমি জাস্ট এখানে ক্লিক করবা সঠিক, তুমি কোন দুইটা সঠিক করছো, এখানে তোমার সেগুলো চলে আসবে, দেখো ব্যাখ্যা সহ সেগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? কোন দুইটা তুমি সঠিক করছো। এরপরে দেখো তুমি কয়টা ভুল করছো, তুমি যেগুলো দাগাইছো তার মধ্যে ভুল হয়েছে কোনগুলো, দেখো ভুলগুলো তুমি আলাদা করে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারছো, দেখো, ঠিক আছে? এরপরে দেখো ব্ল্যাঙ্ক, তুমি কয়টা প্রশ্ন ব্ল্যাঙ্ক রাখছো, দেখো যে কয়টা প্রশ্ন তুমি ব্ল্যাঙ্ক রাখবা সেগুলো তোমার কিন্তু এখানে চলে আসবে। তো আলাদা করে তোমার আর খুঁজতে হবে না যে তুমি কয়টা দাগাইছো, কয়টা ভুল হয়েছে, এগুলো তোমার আলাদা করে খুঁজতে হবে না, সবগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। তো যে বিষয়গুলো এখন খেয়াল রাখতে হবে, তোমার কতটুকু সময় লাগতেছে, তোমার নেগেটিভ মার্কিংটা কেমন ভাবে তুমি কমাচ্ছ না বাড়াচ্ছ, এটা তোমাকে ট্র্যাক করতে হবে। তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, সবগুলো তুমি কিন্তু একটা পেজের মধ্যে সবকিছু ডিটেলস পেয়ে যাচ্ছ। তো এইভাবে শেষ সময় তোমাকে এক্সামগুলো দিতে হবে। তো যদি এইভাবে এক্সামগুলো দিতে পারো, লাস্ট মোমেন্টে তোমার কিন্তু অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার ভীতিটা অনেক দূর হয়ে যাবে। তো সেই সময় চেষ্টা করো বেশি বেশি এক্সাম দেওয়া, ঠিক আছে? বেশি বেশি এক্সাম দেওয়া। তো যদি আমাদের এক্সাম ব্যাচের সাথে ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখো তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি একটু কষ্ট করে যোগাযোগ করবা, অথবা কমেন্ট বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি রুটিনটা দেখে নিবা আমাদের, ঠিক আছে? রুটিনটা দেখে যদি মনে হয় যে শেষের মধ্যে ভর্তি হওয়া যায়, তাহলে তুমি ভর্তি হইতে পারো, আদারওয়াইজ দরকার নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট মোমেন্টে চেষ্টা করো এক্সাম ব্যাচে অ্যাটলিস্ট আমাদের এখানে নাও, অন্য যেখানে এক্সাম ব্যাচে ভর্তি হও, শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। ওকে, তো এই ছিল মূলত বিষয়টা। তো আমরা তোমাদের রেসপন্স থাকে তো অবশ্যই আমরা বাকি চ্যাপ্টারের অ্যানালাইসিস সাজেশনগুলো তোমাদের দিয়ে দিব। তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের উপরে চাচ্ছ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।